আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। বাসর ঘরে অর্ধনগ্ন অবস্থায় বিছানায় গুটিসুটি মেরে বসে আছে তরু। ঠোঁটের এক কোণ বেয়ে রক্ত পড়ছে। এলোমেলো হাঁটু ও সমান চুলগুলো বিছানায় গড়াগড়ি খাচ্ছে অযত্নে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কান্নার শব্দ গুনগুনিয়ে আসছে। ভাঙা গলা শুনে বোঝা যাচ্ছে অনেকক্ষণ কান্না করেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মৃন্ময়, হাতে অর্ধেক পোড়া সিগারেট, পরনে শার্ট নেই, উন্মুক্ত পেটানো শরীরখানা দৃশ্যমান। বুকে পিঠে আঁচড়ের দাগ লাল বর্ণ ধারণ করেছে। আর একটু গভীর হলে হয়তো রক্ত বেরিয়ে যেত। সিগারেটে একটা লম্বা টান দিয়ে শেষের অংশটা ফেলল সে, পায়ের নিচে মারিয়ে ফেলল। শেষ ধোয়াটা ছেড়ে তরুণ পানি তাকালো মৃন্ময়। চোখ অস্বাভাবিক রকমের লাল তার। তরুকে আপাদমস্তক দেখলো একবার। কান্নার একটা শব্দ যেন আমার কানে না আসে। গম্ভীর রাগী কণ্ঠে বলল মৃন্ময়। মুহূর্তেই তরুর শরীর ঝাঁকি দিয়ে উঠল ভয়ে। কান্নার শব্দ থামতে সেকেন্ড কয়েক লাগলো না, থেমে থেমে হেসকি উঠতে শুরু করলো। কি ভেবেছিলি পালিয়ে বাঁচতে পারবি আমার হাত থেকে? কয়েকটা বছর লেগেছে তোকে খুঁজে বের করতে। মনে আছে আজকের তারিখ? এই তারিখে তুই পালিয়েছিলিস না? তরুর মনে পড়ল সেই বীভৎস অতীত, বন্দি রুমে শিকলে বাঁধা সেই দিনগুলো, যার থেকে বাঁচতে এসে পালিয়েছিল। আজ আবারও তার সম্মুখে। মৃন্ময় এগিয়ে এলো, বসলো তার তরুণের সামনে। তরুর থুতনিতে আঙ্গুল দিয়ে মুখ উঁচু করলো। কান্নার ফলে চোখগুলো ফুলে গেছে, ঠোঁটের কোণে রক্তটুকু এখনো তাজা। মৃন্ময় হাতটা থুতনি থেকে সরিয়ে ধীরে ধীরে তরুর গলার পাশ দিয়ে চলে গেল। পেছন থেকে শক্ত করে ঘাড় চেপে ধরল। ফুপিয়ে উঠল তরু। মৃন্ময় এক ঝটকায় তরুর মুখ নিজের মুখের কাছে নিয়ে এলো, ঠোঁটের কোণায় ঠোঁট চেপে ধরল। জিহ্বা দিয়ে মুহূর্তেই সবকিছু রক্ত লেহন করে নিল। একই সাথে ব্যথা আর আরাম অনুভব করল তরু। মৃন্ময় হয়তো বুঝতে পারল। হঠাৎই তরুর নিচের ঠোঁটটা কামড়ে ধরল। ব্যথার তীব্রতায় শব্দ করে উঠল তরু। মৃন্ময় সরিয়ে নিল নিজের থেকে, পেছনের দিকে ছুঁড়ে মারল তরুকে। এক্ষুনি গিয়ে ফ্রেশ হয়ে আয়। এরকমের অবস্থায় আর 1 সেকেন্ড এখানে বসে থাকলে বুঝতেই পারছিস কি হবে। 10 মিনিট আছে শুধু তোর কাছে। বলেই রুম ছাড়ল মৃন্ময়। তরু নিজেকে কোনোভাবে টেনে তুলল। ওয়াশরুমের দিকে যেতে গিয়ে দুবার হোঁচট খেলো, তবুও থামলো না। বেসিংয়ের আয়নার সামনে নিজেকে দেখে চিনতে খুব কষ্ট হলো তরুর। মাত্র কয়েক ঘন্টায় কি থেকে কি হাল হয়েছে মনে পড়লো। মৃন্ময় সময় দিয়ে রুম ছেড়েছে। তরু দ্রুত শরীর থেকে সব কাপড় খুলে পানির নিচে দাঁড়িয়ে গেল। শরীর বিভিন্ন জায়গায় সদ্য হওয়া আঘাতের দাগ, পানি পড়তে জ্বালা করে উঠল। ডুকরে কেঁদে উঠল তরু। মাত্র কয়েক ঘন্টা আগে সে সাউথ কোরিয়ার বুসান শহরের রাস্তায় বোন এবং দুলাভাইয়ের সাথে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছিল। এই পৃথিবীতে তরুর বোন ছাড়া আপনার কেউ নেই। চোখের সামনেই হঠাৎ একটা কারের তীব্র ধাক্কায় অনু লুটিয়ে পড়ে মাটিতে। আর কিছু ভাবার আগেই মৃন্ময়ের গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেল তরু। ভয়ে কেঁপে উঠল। 10 মিনিট কি পার হয়ে গেছে। তড়িঘড়ি করে সে বেরানোর উদ্দেশ্যে কাপড় খুঁজতেই দেখলো নেই। সে তো কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকেনি। পরনের সব কাপড়ও ভিজিয়ে ফেলেছে। নগ্ন শরীরে দাঁড়িয়ে এখন। আর কিছু ভাবার আগেই দরজা শব্দ করে খুলে গেল। লক করা ছিল না। চোখ বড় বড় করে তাকালো মৃন্ময়ের দিকে। মৃন্ময় ধারণা করতে পারেনি এভাবে দেখবে তরুকে। এক মুহূর্ত তাকিয়ে থাকার পর সে এগিয়ে এলো। দেখানোর ইচ্ছে থাকলে আগেই বলতি, এভাবে দেখানোর কি আছে? বলল মৃন্ময়। তরু তড়িৎ মেঝে থেকে কাপড় তুলে গায়ে জড়াতে চাইল, কিন্তু পারল না। তার আগে মৃন্ময় শক্ত করে তাকে দেয়ালে চেপে ধরল।
তরুর উন্মুক্ত বুক মিশে গেল মৃন্ময়ের উন্মুক্ত বুকে। শিউরে উঠল তরু। এরকম কিন্তু হবে সে মোটেও আশা করেনি। মৃন্ময় গভীর চোখে তাকালো তার দিকে। এক হাতে তরু, দুই হাত আরেক হাতে কোমর চেপে ধরলো, এতটাই শক্ত করে যে তরু ব্যথায় কোকিয়ে উঠল। মৃন্ময় হিংস্র হয়ে উঠল, তরুর গলায় দাঁত বসিয়ে দিল, যেন নিজেকে কন্ট্রোল করার এটাই একমাত্র উপায়। কিন্তু হচ্ছে না, শরীর এখন বাজেভাবে চাইছে তরুকে। মৃন্ময় মুখ নামিয়ে এনে তরুর বুকে জোরে এক কামড় বসালো। তারপর ওকে কোনো সময় না দিয়ে কোলে তুলে নিয়ে এসে বিছানায় ছুঁড়ে মারল। তোয়ালে আর কাপড় মুখে ছুড়ল। দ্রুত পায়ে মৃন্ময় চলে গেল ওয়াশরুমে। চোখ মুখ অস্বাভাবিক রকমের লাল হয়ে উঠেছে, শরীর থাকছে না আর নিজের কন্ট্রোলে। এই সময় একটা শাওয়ার নেওয়া প্রয়োজন, তাই করলো। গায়ে পানি পড়তেই সে চোখ বন্ধ করে নিল। চোখের সামনে দৃশ্যমান হলো ড্রেসলেস তরু। দেয়ালে সশব্দে দুটো হাত রাখলো মৃন্ময়। শান্ত হয়ে যা, শান্ত হ, এখনো সময় আসেনি। নিজ মনে বিড়বিড় করতে লাগলো সে। এক সময় কন্ট্রোললেস মৃন্ময়ের হাত চলে গেল ট্রাউজারে। ঘন্টাখানেক পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো মৃন্ময়। বিছানায় চোখ যেতেই দেখতে পেল গুটিসুটি মেরে শুয়ে আছে তরু। পরনে প্লাজো আর সফট একটা কামিজ। মৃন্ময় তাকালো না আর সেদিকে। দরজা লক করে বেরিয়ে গেল রুম থেকে। দোতলার কর্নারের রুমটায় গেল। ভেতরে কুচকুচে অন্ধকার। রুমে ঢুকেই লাইট জ্বালালো সে। সাথে সাথে দৃশ্যমান হলো রুমটার চারিদিকে সব। পুরো দেয়াল জুড়ে তরুর ছবি। ডান দিকের মাঝখানের দেয়ালে তরুর বিশাল আকৃতির এক ছবি। ছবিটা হাতে আঁকা, বিশাল ফ্রেমে বাঁধাই করে রাখা। ঘুমন্ত তরুর চেহারা, এলোমেলো চুল। ছবির নিচে একটা টেবিল, কতগুলো মোমবাতি সেখানে রাখা। মৃন্ময় জ্বালালো সেগুলো, তারপর রুমের লাইট অফ করে দিল। মোমবাতির আলোয় ছবিটা যেন উজ্জ্বল হয়ে উঠল। হলদেটে ভাব ছড়িয়ে পড়ল। মৃন্ময় সিগারেট জ্বালালো। ছবির সামনে রাখা চেয়ারে পায়ের উপর পা তুলে বসলো সে। চোখের দৃষ্টি স্থির গিয়ে গেল ছবিটায়। এ দুটো এত সফট কেন? ঘুমের মাঝেই তরু অনুভব করল বুকে কারোর হাত। সেটা ধরফড়িয়ে উঠে বসলো। সামনে মৃন্ময়, চোখ মুখে কেমন যেন নেশা নেশা। কি করছেন আপনি? পছন্দের খাবার সামনে ঢাকনা ছাড়া রাখলে মানুষ কি করে? তরুর বুকের দিকে চোখ স্থির রেখে বলল মৃন্ময়। তরু পিছিয়ে গেল, শরীর ঢাকার উদ্দেশ্যে ব্ল্যাঙ্কেট টানতে লাগলো, কিন্তু তার আগে মৃন্ময় তার হাত ধরে ফেললো। আমার জিনিস আমার কাছে ডাকছিস, সাহস হলো কি করে? ছাড়ুন। বলতে বলতে মৃন্ময়কে সামান্য ধাক্কা দেওয়ার চেষ্টা করলো সে, কিন্তু ব্যর্থ হলো। উল্টো মৃন্ময়কে রাগিয়ে দিল। মৃন্ময় তরুর গাল চেপে ধরলো। তরু তার বিয়ে করা বউ, গতকালই সবকিছু মেনে বিয়ে করেছে। তরু এখন তার, পূর্বেও ছিল, বর্তমানেও আর ভবিষ্যতেও থাকবে। তাহলে সে কেন মৃন্ময়কে দূরে সরিয়ে দিতে চাইছে? এসব ভাবতেই মৃন্ময় কেমন যেন হয়ে গেল। চোখ মুখে রাগ স্পষ্ট হলো, হাতের চাপ শক্ত হলো। তরু ব্যথায় কোকিয়ে উঠল, নিজেকে ছাড়ানোর জন্য ছটফট শুরু করলো। এতে যেন মৃন্ময়ের রাগের মাত্রা আরো বেড়ে গেল। গাল থেকে হাত জায়গা নিল গলায়। ছাড়ুন। আবার বল, কি বললি? তরু যতবার ছাড়তে চাইছে মৃন্ময়ের হাতের চাপ ততই কঠিন রূপ নিচ্ছে। মৃন্ময় তরুর নিচের ঠোঁট কামড়ে ধরলো, এতটাই জোরে যে মুহূর্তেই ব্লাড বেরিয়ে এলো দাঁতের চাপে। ভ্যাম্পায়ারের মতো দুই দিকে দুটো হালকা বড় দাঁত ওর। তরুর হাত গলা ছেড়ে দিল, কিন্তু ঠোঁট ছাড়লো না। ওই অবস্থাতে বিছানায় ফেলে ওর উপরে উঠে এলো। কয়েক মিনিট একটানা সে ঠোঁটের ওপর অত্যাচার চালালো। এই মুখ দিয়েই তো ছাড়তে বলছিল। তরুর হাত খামচে ধরেছে বেডশিট। তার একটা ভুল কোনো জায়গায় এনে ফেলেছে তাকে। মৃন্ময় তরুর কোমরের দিকে হাত বাড়িয়ে জামা সরালো। হাতটা কন্ট্রোলে থাকছে না, নিজেকে কোনোভাবে সামলে ছাড়লো ঠোঁট জোড়া। কপাল ঠেকালো তরুর কপালে। শ্বাস ভারী হয়ে উঠেছে।
মেয়েটাকে শাস্তি দিতে গিয়ে নিজেই যেন এখন শাস্তি পাচ্ছে। নিজের শরীরের কোনো একটা পার্ট ছটফট করতে শুরু করেছে। চোখ বন্ধ করলো সে। ভারী কয়েকটা নিঃশ্বাস ছাড়লো তরুর মুখের ওপর। নিজেকে কোনোভাবে সামলে নিয়ে বিছানার এক পাশে সরে গেল। এই মেয়েটা সামান্য ছোঁয়া তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। আর এত কাছাকাছি এসে কি নিজেকে সামলানো সম্ভব? মোটেও না। তরু উঠে বসলো। ঠোঁটে হাত রাখার সাথে সাথেই জ্বলে উঠল। চোখের পানির বেগ বেড়ে গেল তার। মানুষ এতটা হিংস্র কিভাবে হয়? ভয়ে শরীর কাঁপছে। তবুও মনে মনে বেশ কয়েকটা গালি দিল। মৃন্ময় জানলে হয়তো মনের মধ্যে ঢুকে ওর মনটাকে কুচি কুচি করে কাটবে। দরজায় শব্দ হলো। কেউ টোকা দিচ্ছে। সামান্য নড়ল। দরজা খুলবে কি খুলবে না মৃন্ময় চোখ বন্ধ রাখা অবস্থাতেই বলল। দেখো কে। তরু কথা শুনলো। না শুনলে আবার যদি রেগে যায়, সে দরজার দিকে এগিয়ে গেল। গায়ে নাকি তোর নামাই দিব। কারেন্ট বেশি হয়েছে। তরুণ দাঁড়ালো। ভুলে গিয়েছিল যে ওর গায়ে চিকন ফিতা দেওয়া একটা শর্ট কামিজ জামা। বুকের ওপর ভাগ অনেকটাই বোঝা যায় এটা পরলে। এতক্ষণ তাহলে সে এভাবে মৃন্ময়ের সামনে ছিল। আমারই কি উঠাবি ওড়না দেওয়ার জন্য? মৃন্ময়ের রাগ গলা শুনে তরু ধরফড়িয়ে বেডসাইড থেকে ওড়না নিয়ে গায়ে জড়ালো। সাথে লম্বা চুলগুলো খোপা করে নিল। মাথায় কাপড় দে। দিল তরু। এবার দরজা খুললো। বাইরে একটা লোক দাঁড়িয়ে। তরু বেশ কয়েকবার লোকটাকে মৃন্ময়ের সাথে দেখেছিল। কাছের কেউ হবে হয়তো। কেমন আছেন ভাবি? তরু জবাব দেওয়ার সাহস দেখালো না। ঘুরে তাকালো মৃন্ময়ের দিকে। লোকটা হাসলো। মৃন্ময় উঠে এলো দরজায় বরুণকে দেখে। দরজার কাছে এসে দাঁড়িয়ে তরুর উদ্দেশ্যে বলল। ফ্রেশ হতে যা। বরুণের সাথে চলে গেল মৃন্ময়। তরু খাটে এসে বসলো। ও যেন অপেক্ষা করছিল মৃন্ময় কখন বেরোবে। আশেপাশে তাকিয়ে কাঙ্ক্ষিত বস্তুটিকে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও নেই। সে তো মৃন্ময়কে ফোন সাথে নিয়ে যেতে দেখলো না। বিছানার চারপাশে হন্যে হয়ে খুঁজলো, কোথাও নেই। অনুর কি অবস্থা জানার জন্য মনটা ভীষণ রকমের ছটফট করছে ওর। কোনো দিন তো বোনকে ছাড়া থাকেনি। ফোন না পেয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো তরু। কিভাবে এই নরক থেকে বেরোনো যায়? চোখ শুধু সেই রাস্তায় খুঁজছে। পুরো বাড়ি জুড়ে কতগুলো গার্ড। এদের এড়িয়ে পালানো সম্ভব নাকি? বাগানের দিকে নজর গেল তরুর। মৃন্ময় ওখানে দাঁড়িয়ে। আশেপাশে বরুণ সহ কয়েকটা কালো পোশাকধারী ব্যক্তি। আরেকটা লোককে দেখা যাচ্ছে, মুখ স্পষ্ট নয়। লোকটা মৃন্ময়ের সামনে হাঁটু গেড়ে বসে আছে। কুয়াশাচ্ছন্ন সকাল হওয়ায় তরু বুঝতে পারছিল না কি হচ্ছে। এক সময় লোকটা মাটিতে নেতিয়ে পড়ল। চোখের সামনেই কালো পোশাকধারী লোকগুলো মাটিতে পড়া লোকটাকে নিয়ে চলে গেল। তরু আটকে উঠল। মন বলছে খারাপ কিছু হলো মাত্রই। এখান থেকে যেমন বাগান স্পষ্ট, তেমনি বাগান থেকেও এই রুমের ব্যালকনি স্পষ্ট। তরু মুহূর্তে জায়গা ত্যাগ করলো। মৃন্ময়ের চোখে পড়লে যদি কিছু হয়। সে দ্রুত ওয়াশরুমে চলে গেল। ভাই তোর বউকে জিগেলাম ভাবি কেমন আছেন, তোর ডরে কোনো জবাব দিল না। মৃন্ময়ের পিঠ চাপড়ে বলল বরুণ। মৃন্ময় বাঁকা হাসলো। হঠাৎই হাতে থাকা গানটা বরুণের থুতনিতে চেপে ধরলো। চমকালো বরুণ। আমি দেই তোকে জবাব? কি বলিস? দেব? না না, এরকম জবাব লাগবে না স্যার। মৃন্ময়ের ওই মেয়েটাকে নিয়ে ওভার পসেসিভ। কয়েকটা বছর কত কাঠখড় পুড়িয়ে খুঁজে বের করেছে তার এই বন্ধুর দুনিয়াতে রক্তের সম্পর্কের আছে বলতে শুধু চাচা, যাকে বরুণের একটুও পছন্দ না। ছোটবেলা থেকেই সে মৃন্ময়ের সাথে কত মেয়ে এসেছে গেছে, কারোর দিকে চোখ তুলে তাকায়নি পর্যন্ত। আর ওই কম বয়সী মেয়েটার প্রতি। তুই তোর বউর জন্য আমাকে গুলি করবি? এতদিনে বন্ধুত্ব ভুলে গেলি? হ্যাঁ, আমার জীবনে লাভ লস কিছু নাই রে বন্ধু, তুই বউ পাইয়া আমারে ভুলে গেলি। কান্নার ভান করে বলল বরুণ। মৃন্ময় ওর পিছে একটা লাথি মারলো। ভ্যানিশা, নাটক কম কর। তুই জানিস আমি কেমন। বলেই পকেট থেকে সিগারেট বের করলো। বরুণ পা ঝাড়তে ঝাড়তে দাঁড়ালো। চোখে একটু চাপা বিরক্তি ভাব ফুটালো।
জানি, খুব ভালোই জানি, তাই তো বলি তুই বদলেছিস। মৃন্ময় সিগারেটে আগুন ধরাতে ধরাতে থামলো। এক মুহূর্তে বরুণের দিকে তাকিয়ে রইল। বদলাইনি, যা ছিল তাই আছে, শুধু একটা জিনিস যোগ হয়েছে। কি? বউ। কুচকে ফেললো বরুণ। কি পরিবর্তন, কি পরিবর্তন! হঠাৎ মৃন্ময় গম্ভীর হয়ে গেল। খোঁজ পেয়েছিস আর কে কে ছিল? বরুণ সাথে সাথেই মুখটাকে সিরিয়াস করে ফেলল। এখনো না, এই শালা মুখ খুললে পেতাম। ওকে তো উপরে পাঠিয়ে দিলি। খোঁজ নে, সব কটাকে সামনে চাই। খাবার হাতে রুমে ঢুকলো মৃন্ময়। আশেপাশে কোথাও তরু নেই। ওয়াশরুমে পানির শব্দ হচ্ছে। মাথা গরম হয়ে গেল ওর। এতক্ষণেও বের হয়নি। প্লেটটা রেখে ওয়াশরুমের কাছে গিয়ে দাঁড়ালো। তরু। একবার, দুবার, তিনবার ডাকলো মৃন্ময়। মেয়েটার কোনো সাড়া শব্দ নেই। কি যেন মনে হতেই দরজায় সামান্য ধাক্কা দিল। খুঁজে পেল দরজাটা। তরু নেই, কল ছাড়া পানি পড়ছে। কোথায় যাচ্ছ? থেমে যায় তরু। পা দুটো কেঁপে উঠে। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। মৃন্ময় দুই হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে। করিডোরে তার কয়েক হাত দূরে তরু। পালানোর চেষ্টা করছে। এত সাহস! মৃন্ময় শান্ত থাকলো। দূর থেকেই টের পাচ্ছে তরুর কাঁপাকাঁপি। কোথাও না। ভয়ে গলায় কথাটা সব জড়িয়ে যাচ্ছে। অনেক কষ্টে মৃন্ময়ের চোখে ধুলো দিয়ে রুম থেকে বেরিয়েছিল। মৃন্ময় যখন খাবার হাতে রুমে ঢুকেছিল তখন তরু ছিল দরজার আড়ালে। ওয়াশরুমের কল ইচ্ছে করেই ছেড়ে রেখেছিল। মৃন্ময় ওয়াশরুমের দিকে যেতেই সে বেরিয়ে আসে। এই কাণ্ড করে এখন খুব আফসোস হচ্ছে তরুর। বোকার মতো একটা কাজ করে বসলো। কতটা বলদ সে! হাসলো মৃন্ময়। এক পা দুপা করে এগিয়ে গেল তরুর কাছে। ঘাড়ের কাছে মুখ নিয়ে নিঃশ্বাস ছাড়লো। পালাচ্ছিলি? তরু মাথা দুদিকে নাড়ালো। বোঝাতে চাইলো না। মৃন্ময় পিছে থেকে তরুর পেটে হাত রাখলো। মিথ্যে। না। আর কিছু বলার সুযোগ পেল না তরু। তার আগেই গলা পিছে থেকে চেপে ধরলো মৃন্ময়। ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, তুই পালাচ্ছিস আমার থেকে? আমার থেকে? ঠান্ডা সাধারণ শব্দগুলো তরুর কানের তীরের মতো লাগছে। তার সাথে এখন কি হবে আন্দাজ করতে পারছে। তরু যা ভাবছিল তা অক্ষরে অক্ষরে মিলে গেল। মৃন্ময় কামড় বসালো তরুর গলায়। কামড়গুলো জোরে ছিল না, খুবই আস্তে আস্তে। তবে প্রতিবারই সামান্য ব্যথা দিচ্ছিল। কিন্তু হঠাৎই প্রচন্ড জোরে দাঁত বসিয়ে দিল মৃন্ময়। তরু ছিটকে সরে গেল তার থেকে। ভাগ্যিস মৃন্ময় আলগা করে ধরেছিল তাকে। চোখে পানি জমলো তরুর। মৃন্ময় হাত দিয়ে মুখ মুছে ফেললো। তরুকে টেনে রুমে নিয়ে গেল। এতটুকুতেই ছেড়ে দিবে? পালানোর সাহস দেখিয়েছে, শাস্তি দিতে হবে না। তরু কি হবে ভেবে থেমে থেমে কেঁদে উঠেছে। বছর তিনেক আগের একটা মাত্র ভুল তাকেই সাইকোটার সাথে জড়িয়েছে। বন্ধু বান্ধবের সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে গিয়ে ডেয়ার নিয়েছিল। ফাজিল বন্ধুরা এমন এক ডেয়ার দিছিল যার জন্য এখনো আফসোস হচ্ছে। চোখ বন্ধ করে সামনে এগিয়ে যাবি। যে প্রথমে সামনে পড়বে তাকে কামড় মেরে পালাবি। বন্ধুদের খপ্পরে পড়ে রাজি হয়ে যায় ও তরু। চোখ বেঁধে দেয় সবাই মিলে ওর। তরু এগিয়ে যায় সামনের দিকে। কয়েক কদম হাঁটতেই শক্ত একটা শরীরে ধাক্কা খায়। হাত দিয়ে শরীর ছুঁতে থাকে সে। তরুর বন্ধু বান্ধবরা সামনে থাকা মানুষটাকে দেখে দ্রুত স্থান ত্যাগ করে ভয়ে। কুহুর কথা বেমালুম ভুলে যায় তারা। তরু কোনো কিছু না ভেবেই খুঁজে খুঁজে সামনে থাকা মানুষটার হাত বের করে। শক্ত করে কামড় বসায় তাতে। কে জানতো এই কামড় তার উপর সারা জীবনের জন্য ফেরত আসবে। জানলে হয়তো তরু কখনোই এই কাজ করতো না। এত জোরে কামড় বসানোর পরেও তরু কোনো প্রতিক্রিয়া করলো না। কোনো প্রতিক্রিয়া বুঝলো না সামনের মানুষটার। আশ্চর্য হয়ে চোখের বাঁধন খুলল। এতক্ষণ বাঁধা থাকায় ঝাপসা দেখছিল। কয়েকবার চোখের পলক ফেলতে সামনে দৃশ্যমান হলো সুঠাম দেহি একজন পুরুষ।
তরুর যেন চোখ ধাঁধিয়ে গেল। মুখ দেখার জন্য তাকে চোখ উপড়ে তুলতে হচ্ছে। লোকটা এতটাই লম্বা। তরু আন্দাজ করে ফেললো লোকটা 6 ফুট হবে। লোকটার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, পুরুষ মানুষকে যে রঙে মানায় সেটাই। চওড়া কাঁধে কালো রঙের শার্টটা টান টান হয়ে আছে, হাতা গোটানো। যে হাতে তরু কামড় বসিয়েছে সেখানে দাঁতের দাগ স্পষ্ট, কিন্তু লোকটার ব্রু পর্যন্ত কুচকায়নি, বরং অবাক করার মতো শান্ত। মুখটা লম্বাটে, ঘন ব্রু দুটো চোখের ওপর ছায়া ফেলে রেখেছে, চোখ দুটো গভীর কালো। এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যে তরুর অকারণে একটু অস্বস্তি বোধ করলো। ঠোঁটটা তরুর নজরে পড়লো। সব থেকে বেশি নজর কাড়া, চুল ঘন আর গোছানো, গলায় অ্যাডামস অ্যাপলটা স্পষ্ট। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো এত কিছুর পরেও লোকটার মুখে কোনো রাগ নেই, কৌতূহল নিয়ে তাকিয়েছে তরুর পানে, ঠিক যেন তরু সেই কাঙ্ক্ষিত জিনিস যাকে সে হঠাৎ করে খুঁজে পেয়েছে। তরু মাপ চাইলো, লোকটার দিকে তাকিয়ে থাকতে পারছে না সে। আশেপাশে খুঁজে দেখলো কোথাও বন্ধুরা নেই। কি বিপদ! মুখটা কাদো কাদো হয়ে গেল। তাকে অবাক করে দিয়ে লোকটা কিছু না বলেই তার গন্তব্যে চলে গেল। তরু যেন হাঁপ ছেড়ে বাঁচলো। এত কিছু হয়ে গেল, তারপরেও একটা মানুষ এতটা শান্ত। তার বন্ধু বান্ধবরা কোথা থেকে যেন ঝড়ের বেগে বেরিয়ে এলো। এই, তুই কাকে কামড় মারছিস জানিস? এই যে লোকটা গেল ওনাকে। তুই জানিস উনি কে? কে? মৃন্ময় আবরার খানকে চিনিস? হ্যাঁ। ওই লোকটাই উনি। বন্ধু শেষ কথাটা কানে যেতেই তরুর বুকের ভেতরটা ধক করে উঠল, যেন হৃৎপিণ্ডটা এক মুহূর্ত থেমে আবার চলতে শুরু করলো। মাথার ভেতর একসাথে অনেক চিন্তা হুড়মুড় করে ঢুকে পড়লো। এই নামটা সে আগেও শুনেছে। মৃন্ময় আবরার খান শহরের পরিচিত একটা নাম। ব্যবসা আর প্রভাব দুটোর সাথেই তার যোগাযোগ আছে। প্রকাশ্যে কেউ তার সম্পর্কে বেশি কথা বলতে চায় না, সে নিজে খুব একটা সামনে আসে না। কাজগুলো লোকের মাধ্যমেই চলে। সবচেয়ে চোখে পড়ার মতো বিষয়টা তার স্বভাব। সে শান্ত, অকারণে উত্তেজিত হয় না, কথা কম বলে, শুনে বেশি। আজ এত কিছু হয়ে যাওয়ার পরেও সে কিছু না বলেই চলে গেছে, সেটাই অস্বাভাবিক লাগছে তরুর কাছে। শোনা যায় মৃন্ময় সহজেই কাউকে ক্ষমা করে না, আবার হঠাৎ করে কিছু করেও বসে না। তরুকে এই জিনিসটাই বেশি আতঙ্কিত করল। তরুকে এনে বিছানায় বসালো মৃন্ময়। তরু ফট করে ভাবনা থেকে বেরিয়ে এলো। সেদিনের পরের ঘটনাগুলো মনে করার সময় পেল না। তার আগেই খাবারের প্লেট একটা রাখলো মৃন্ময় তার সামনে, নিজেও বসলো। খাইয়ে দে। তাকালো তরু মৃন্ময়ের দিকে। খাইয়ে দিবে ভুল শুনল নাকি? খেতে বলল মনে হয়। এভাবে ভ্যাবলার মতো তাকিয়েছিস কেন? বললাম না খাইয়ে দিতে। তরু হাত রাখলো প্লেটে। খাওয়াতে গিয়ে টের পেল হাত কাঁপছে, একই সাথে তার পেটেও ক্ষুধা। এই সেই ক্ষুধা না, প্লেট পুরো সাবার করে দেওয়ার মতো। সেই যে কোরিয়ায় খেয়েছে আর এখন সামনে খাবার দেখছে। লোকটা এতটা নিষ্ঠুর, তাকে একবারও খেতে বলছে না। তরু কাপা হাতে খাবার তুলে দিল মৃন্ময়ের মুখে। খেলো মৃন্ময়। তরুর হাতের কাঁপুনি মৃন্ময়ের চোখ এড়ালো না, তবুও সে কিছু বলল না, চুপচাপ খেয়ে গেল। একটু পর সে নিজেই প্লেটটা টেনে নিল তরুর দিক থেকে। কাঁটা চামচের খাবার তুলে এবার তরুর সামনে ধরলো। এবার তুমি খাও। তরু অবাক হয়ে তাকিয়ে রইল। এতক্ষণ যে মানুষটাকে নিষ্ঠুর মনে হচ্ছিল, সে এখন শান্ত গলায় এমন ভাবে বলছে। চুপ করে খাও। মৃন্ময় আবার বলল। তরু আর কিছু বলল না। ক্ষুধাটা তখন আর চেপে রাখা যাচ্ছে না, ধীরে ধীরে খেতে শুরু করলো। প্রথম কয়েক লোকমা গলায় আটকে আসছিল, তারপর শরীরটা একটু শান্ত হলো। ঘরের স্তব্ধতা, শুধু চামচের হালকা শব্দ আর দুজনের নিঃশ্বাস। খাওয়া শেষ হলে মৃন্ময় উঠে দাঁড়ালো। যাওয়ার আগে একবার তরুর দিকে তাকালো। নাও, আমি তোমাকে খাবো। তরুর রাতটা যেন শুকিয়ে গেছে মৃন্ময়ের কথায়। তাকে খাবে মানে? জবাই করার আগে শেষ খাবার যেমন কোনো প্রাণীকে খাওয়ায়, তরু কেউ কি তাহলে সেভাবে খাওয়ালো? ব্যাপারটা সেরকম হয়ে গেল না?
তরু পিছিয়ে গেল একদম খাটের সাথে লেগে। এই কি বলেন আপনি? জবাব পেল না। মৃন্ময় ঠোঁটে বাঁকা হাসি দিয়ে এগিয়ে এলো তার দিকে, টি শার্টটা খুলে ফেললো। কোনো কথাবার্তা ছাড়াই এগিয়ে এসে তরুর গায়ে থাকা জামাটাও সরিয়ে ফেললো। চিৎকার করে উঠল তরু। কি করছেন? ছাড়ুন। শ্, কথা বলো না। তরুর ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে বলল মৃন্ময়। ধীরে ধীরে হাতটা এদিক ওদিক যেতে শুরু করলো। তরু ছটফট শুরু করলো। মৃন্ময় ডিস্টার্ব ফিল করলো। মুহূর্তে সে তরুর দুটো হাত বিছানার দুই দিকে বেঁধে ফেললো। ঠোঁট ঠেকালো তরুর ঠোঁটে। চিৎকার থামিয়ে দিল, পা দুটো চেপে রাখলো নিজের পায়ের ভাঁজে। 3টা বছর পড়িয়েছ আমাকে, কোথায় কোথায় না তোমাকে খুঁজেছি। যে মৃন্ময় আবরার খানের চোখের দিকে চেয়ে কেউ কথা বলার সাহস দেখায় না, তার সাথে তুমি ছলনা করেছ। ছলনাময়ী, কি ভেবেছিলে পালিয়ে গেলেই বাঁচতে পারবে? যে আগুনে আমাকে পড়িয়েছ তার 10 গুণ ফেরত পাবে তুমি। তরুর কানের কাছে মুখ নিয়ে কথাগুলো বলল মৃন্ময়। এত কাছ থেকে বলাই তার নিঃশ্বাসের উষ্ণতা তরুর গলায় এসে লাগলো। কণ্ঠটা অদ্ভুত চাপা, কিন্তু ভেতরে জমে থাকা রাগ আর যন্ত্রণার ভারে ভাঙা ভাঙা। এক ধীরে মাথা ঘুরিয়ে তাকালো মৃন্ময়ের চোখের দিকে। বুকের ভেতর কেমন একটা ধাক্কা লাগলো। এটা কি ঘৃণা? ঘৃণার দৃষ্টি কি এমন হয়? না, হয় না। এই দৃষ্টি সে চেনে, খুব ভালো করেই চেনে। 1000বার দেখেছি এই চোখ। এই দৃষ্টিতে রাগ আছে, কিন্তু রাগের নিচে জমে আছে ক্ষত, গভীর পুরনো ক্ষত। তরু চোখ নামিয়ে নিল। এত বছর পরেও মৃন্ময়ের চোখের দিকে তাকিয়ে থাকাটা তার পক্ষে সহজ ছিল না। মনে হয় তাকিয়ে থাকলে সব মিথ্যে খুলে বলবে, সব অজুহাত, সব পালানোর চেষ্টা ভেঙে যাবে। আমি পালাইনি। খুব আস্তে বলল সে, গলাটা শুকিয়ে আসছে। আমি আমি শুধু থাকতে পারিনি। মৃন্ময় ঠোঁটের কোণে একটা তিক্ত হাসি টানলো। থাকতে পারোনি? বাহ, খুব সহজ কথা। আমি 3টা বছর ধরে বেঁচে থেকেছি কিভাবে জানো? প্রতিদিন নিজেকে বুঝিয়েছি যে তুমি ফিরবে, যে কোনো একদিন বুঝবে আমি তোমাকে ছাড়া কিছুই চাইনি। তরু কি বলবে এ আশায় মৃন্ময় তাকালো, কিন্তু তরু আর একটা কথাও বলল না। একদম শান্ত হয়ে গেল। মৃন্ময়ের চোখের সামনে ভেসে উঠল সেই দিনটা, যেদিন বাবা মাকে হারিয়ে পাথর সে। ঠিক সেদিনই তরু হাত ছেড়েছিল তার। বছর 3 আগের বিভীষিকাময় সেই দিনটা। নিজেকে হারিয়ে ফেলল মৃন্ময়। এতক্ষণ শান্ত থাকলেও এখন যেন হিংস্র হয়ে উঠল। তরুর শরীরকে বানালো নিজের রাগ কষ্ট কমানোর বস্তু। শরীরের যে জায়গাগুলো উন্মুক্ত তার একটাও ছাড়ল না, কামড় ছাড়া। তরু চোখ মুখ খিচে সব সহ্য করে নিচ্ছে, কোনো প্রতিবাদ করছে না। আপাতত তার শরীরে 2 টুকরো কাপড় মাত্র, হয়তোবা কিছুক্ষণের মধ্যে সেটাও থাকবে না। মৃন্ময় থামছে না, ধীরে ধীরে কষ্ট দেওয়ার মাত্রা বাড়িয়ে দিচ্ছে। শরীরের এদিক ওদিক চলছে তার কষ্ট দেওয়ার মাত্রা। একটা সময় এসে ছেড়ে দিল মৃন্ময় তাকে। তরু আশ্চর্য হলো, ভাবেনি মৃন্ময় তাকে এভাবে ছাড়বে। মৃন্ময় যেভাবে হিংস্র হয়ে উঠেছিল সে ভেবে বসেছিল আজ আর রক্ষা নেই। তরুর কোমরের 2 পাশে হাঁটু গেড়ে বসে মৃন্ময়। জোরে জোরে কয়েকবার শ্বাস নিল। তার সামনেই তরু, শুধু ইনারে হাত খুলে দিল তরুর। ফ্রিজ থেকে বরফ নিয়ে আয়, ফাস্ট। অনেকটা জোরে বলল মৃন্ময়। তরু ছাড়া পেয়ে খুশি ছিল। কোনো রকম জামাটা গায়ে জড়ালো সে। তারপর দরজার দিকে খুব দ্রুত গেল। হাত কাঁপছিল, বুকের ভেতর এখনো ধকধক করছে। ফ্রিজ খুলে বরফ বের করতে গিয়ে বুঝলো আঙ্গুল ঠিক শক্তি নেই। তবু কোনো মতে বরফ তুলে নিয়ে ফিরে এলো। দেখলো মৃন্ময় কোথাও নেই। হাতে বরফ নিয়ে হঠাৎ ওর মাথায় এলো মৃন্ময় এখন বরফ কি করবে। সাথে সাথে মস্তিষ্ক সচল হয়ে উঠল। বুঝতে পেরেই সেখানে স্থির হয়ে গেল। ছি! ওয়াশরুম থেকে মৃন্ময়ের গলা ভেসে এলো। তরু এগিয়ে গেল সেদিকে। মৃন্ময় দরজা খুলে তরুর হাত থেকে বরফ ছিনিয়ে নিল। মুখের ওপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। তরু হাবলার মতো সেখানেই দাঁড়িয়ে রইল। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে মৃন্ময়। বেয়াদব, নিজেকে কন্ট্রোল করতে পারিস না? না। কেন?
তোমার মতো কন্ট্রোললেসের শরীরে আছি যে, তাই বলে যখন তখন এইভাবে চাইতে যাবে? তোরে সামলাতে কত কসরত করতে হয় জানোস? কষ্ট করে শান্তি পাস না? পাই। তাহলে যে আর এইভাবে চেতবি না। তুই চেতার মতো কাজ করলে চেতামো না? তোরে কি আমি কইছি ওর কাছে যাইতে? কন্ট্রোল করতে পারি না তো। তাহলে মাঝপথে ছাইরা দেস কেন? আমারে কি তোর ছোট মনে হয় নাকি দুর্বল মনে হয়? তুই কি ভাবস আমি পারুম না? আরে ব্যাপারটা এইরকমের না। তাহলে কি রকম? জোর করে কিছু করতে চাই না। জোর করে কিছু করতে চাস না, তাহলে কাছে চাস কেন? ফুদাই ফুদাই আমার জ্বালাতন করস। একবার শ্যাম্পু, একবার বরফ। শীতকালে শান্তিতে একটু ঘুমাই, তুই বেটা সেই শান্তিটুকু কাইরে লস। এখন বরফ দিয়ে আমার কষ্ট দিতাছস। একটু সহ্য করে নে। মৃন্ময় চোখ বন্ধ করে বিড়বিড় করছিল। এতক্ষণ এক মনে উন্মুক্ত তরু বারবার ভেসে আসছে চোখের সামনে। মেয়েটাকে ছেড়ে দিচ্ছে কেন বারবার সে? হাতে বরফগুলো এখন আর ঠান্ডা লাগছে না। রাত নামছে, আশেপাশে আলো আছে, তবু অন্ধকার। স্ট্রিট লাইটের হলুদ আলো ভেজা রাস্তার উপর দূরে কোথাও কুকুর ডাকে, আবার থেমে যায়। মাঝে মাঝে ট্রাকের ভারী শব্দ শোনা যায়, তারপর আবার নীরবতা। জায়গাটা শহরের ভেতরে, পুরনো একটা গোদাম ঘর, উঁচু দেয়াল, দেয়ালের গায়ে ফাটল। ভেতরে ঢুকলে স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে লাগে। লোহা, পুরনো কাঠ, জমে থাকা ধুলো, মেঝেতে ভাঙা কাঠ ছড়িয়ে আছে। আলো কম, একটা মাত্র বাল্ব ঝুলছে ছাদ থেকে। বাতাসে দুলে দুলে বাল্বটা মাঝে মাঝে আলো কমিয়ে দেয়, মাঝে মাঝে বাড়িয়ে দেয়। একপাশে একটা ভারী কাঠের চেয়ার রাখা, সেই চেয়ারে বসে আছেন ইখতিয়ার খান। ইখতিয়ার খানের বসার ভঙ্গি খুব শান্ত। এক পায়ের ওপর আরেক পা তুলে রেখেছেন, পিঠটা চেয়ারের সাথে হেলানো। হাতে সিগারেট, ধোঁয়া ধীরে ধীরে উপরে উঠছে। মুখে কোনো ভাব নেই, চোখ দুটো অর্ধেক খোলা। চেয়ারের সামনে একটু দূরে একজন মানুষ দাঁড়িয়ে আছে, তার হাত বাঁধা, জামাটা নোংরা, ছেঁড়া, মুখে আতঙ্ক, চোখে ঘাম। সে বাঁচার আকুতি করছে। আরেক পাশে দাঁড়িয়ে আছে মৃন্ময়, চুপচাপ দাঁড়িয়ে, শরীর শক্ত, মুখে কোনো রাগ নেই, কোনো আবেগ নেই। সে হাত মুঠো করে আবার খুলে, নিঃশ্বাস ভারী কিন্তু নিয়ন্ত্রিত। সে চেয়ারের দিকে একবার তাকায়। ইখতিয়ার খান তার দিকে তাকান না, কিছু বলেন না। মৃন্ময়ের সামনে এগোয়। প্রথম ঘুষিটা হঠাৎ আসে, কোনো কথা নেই। লোকটার মুখ পাশ ফিরে যায়, দাঁত ঠোকরায়। সে কেঁপে ওঠে, মেঝের ওপর থুতু পড়ে, রক্ত মেশানো। মৃন্ময় থামে না। আরেকটা ঘুষি। এবার পেটে লোকটা কুকড়ে যায়, শ্বাস আটকে আসে। সে হাঁপাতে থাকে, শব্দ করে নিঃশ্বাস নিতে চেষ্টা করে। হাত বাঁধা, সে কিছুই করতে পারে না। চেয়ারে বসে থাকা ইখতিয়ার খান ধোঁয়া ছাড়েন। ধোঁয়া বাল্বের আলোয় পাক খায়। তিনি চোখ তুলে তাকান, মুখে কোনো প্রতিক্রিয়া নেই, যেন এই দৃশ্য তার কাছে নতুন কিছু না। মৃন্ময় আবারও মারতে থাকে, ঘুষি, লাথি, প্রতিটা আঘাত হিসেব করে দেওয়া। সে জানে কোথায় মারলে বেশি ব্যথা লাগে, কিন্তু মৃত্যু আসে না। লোকটার মুখ বেয়ে রক্ত নামতে থাকে, মেঝেতে ফোঁটা ফোঁটা পড়ে। লোকটা এবার শব্দ করে কাঁদে, অস্পষ্ট কিছু বলে, ক্ষমা চাই, নাম ধরে ডাকে, কেউ শোনে না। ইখতিয়ার খান পা নাড়ান, চেয়ারটা কর্মর শব্দ করে। এই ছোট্ট শব্দটাও ঘরের ভেতর ভারী হয়ে ওঠে। মৃন্ময় এক সেকেন্ডের জন্য থামে। সে আবারও চেয়ারের দিকে তাকায়। মৃন্ময় আবারও শুরু করে। এবার সে লোকটার কলার ধরে টানে, মুখ কাছে আনে, চোখে চোখ রাখে। তার চোখে কোনো দ্বিধা নেই, শুধু কাজটা শেষ করা তাড়া। সে লোকটার মাথা দেয়ালে ঠুকে দেয়, একবার, আরেকবার। দেয়ালে রক্তের দাগ লাগে। লোকটার হাঁটু ভেঙে যায়, সে মেঝেতে পড়ে যায়। হাত বাঁধা থাকায় শরীরটা কেমন বাঁকা হয়ে যায়। সে নড়াচড়া করে, কিন্তু উঠতে পারে না। মৃন্ময় নিচু হয়ে দাঁড়ায়, লাথি মারে, পাঁজরে, পেটে, পিঠে। ঘরের ভেতর শুধু আঘাতের শব্দ, হাঁপানোর শব্দ। ইখতিয়ার খান সিগারেট শেষ করেন, ছাই মেঝেতে ছড়িয়ে দেন। তিনি তবু কিছু বলেন না। তার চুপ করে থাকা সবচেয়ে ভয়ঙ্কর। হৃদয় ঘামছে, মৃন্ময় ঘামছে।
কপাল থেকে ঘাম গড়িয়ে পড়ে। সে হাত দিয়ে মুখ মুছে নিঃশ্বাস নেয়। লোকটার দিকে তাকায়। লোকটা নড়ছে, কিন্তু আগের মতো না। চোখ আধখোলা, মুখে অস্পষ্ট শব্দ। মৃন্ময় একটু পিছিয়ে যায়, মনে হয় সে থামবে, কিন্তু ইখতিয়ার খান এবার চোখ তুলে তাকান সরাসরি। সেই দৃষ্টি খুব ছোট কিন্তু ভারী। কোনো কথা নেই, তবুও মৃন্ময় বোঝে। সে আবারও সামনে এগোয়। লোকটার চুল ধরে মাথা তোলে, চোখের দিকে তাকায়। বল। মৃন্ময় নিচু গলায় বলে। লোকটা কিছু বলতে চেষ্টা করে, জিভ ভারী, শব্দ জড়িয়ে আসে। মৃন্ময় অপেক্ষা করে না, সে আবার মারতে থাকে। এই মার ধীরে কিন্তু গভীর। এক একটা আঘাতের মাঝে সময় নেয়। চেয়ারে বসে থাকা ইখতিয়ার খান এবার সামান্য নড়েন, পা নামান, সামনে ঝুঁকে বসেন। শেষ পর্যন্ত লোকটা আর প্রতিশোধ করে না, শুধু শ্বাস নেয় শব্দ করে, চোখ বন্ধ করে রাখে, যেন অন্ধকারে লুকাতে চায়। মৃন্ময় থামে, সে সোজা হয়ে দাঁড়ায়, বুক ওঠানামা করছে। সে আবারও চেয়ারের দিকে তাকায়। ইখতিয়ার খান মাথা একটু নাড়েন, খুব সামান্য, যেন কাজ শেষ। মৃন্ময় পিছিয়ে যায়, আর মারছে না। ঘরের ভেতর আবারও নীরবতা নামে, শুধু লোকটার শ্বাসের শব্দ আর দূরের শহরের আওয়াজ। ইখতিয়ার খান চেয়ারে হেলান দিয়ে বসেন, নতুন সিগারেট ধরান, ধোঁয়া ছাড়েন। কে টুকরো টুকরো করে পার্সেল করে পাঠাও। রক্তাক্ত অবস্থায় বাসায় ফিরল মৃন্ময়। রক্ত মোটেও নিজের নয়। রাত 12টা বেজে গেছে তখন। তরু ঘুমিয়ে গেছে ভেবে রুমে ঢুকলো, কিন্তু তাকে অবাক করে দিয়ে ওয়াশরুম থেকে শুধু তোয়ালে পরে বেরোলো তরু। ভিজে চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। রুমের রক্তিম ড্রিম লাইটের আলোতে দুজনকে দেখে যেন আকাশ থেকে পড়লো। তরু পিছিয়ে গেল এক পা। সে ভেবেছিল মৃন্ময় রাতে ফিরবে না। অদ্ভুত অস্বস্তিতে সে এত রাতে শাওয়ার নিয়েছে, কিন্তু এই সময় মৃন্ময়কে সামনে দেখে ভূত দেখার মতো চমকে উঠেছে। মৃন্ময়ের দৃষ্টি ছিল স্থির হলো তরুর দিকে। এই মেয়ে এত রাতে শাওয়ার কেন নিয়েছে? ড্রিম লাইটের আলোয় তরুকে দেখে মৃন্ময় ঢোক গিলল। চুম্বকের মতো টানছে তরু তাকে এখন। মৃন্ময় ধীর পায়ে এগিয়ে গেল, দেয়ালের দুদিকে দুই হাত রেখে দাঁড়ালো। তরু ঠিক তার দুই হাতের মাঝে। মৃন্ময় তাকালো মুখ পানে। ভেজা চুল থেকে পানি ধীরে ধীরে কপাল বেয়ে নিচে নামছে। একে একে নাক, ঠোঁট বেয়ে গলায় নামছে পানির ফোঁটাগুলো। এক সময় গলা বেয়ে তোয়ালের ভেতর চলে গেল। সেটা দেখে জোরে একটা শ্বাস নিল মৃন্ময়। এত রাতে শাওয়ার? এমনি। তুতলিয়ে বলল তরু। কি হবে এখন, সে অনেকটাই বুঝে গেছে। মৃন্ময় ঝুঁকলো, মাথার কাছে মুখটা এনে বলল। শ্যাম্পু করেছ? হুম। তরুকে নিজের সাথে লেপ্টে নিল মৃন্ময়। এতক্ষণে শান্ত তরু এখন ছটফট করতে শুরু করলো নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু মৃন্ময় কোনোভাবেই ছাড়লো না। সে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল তাকে। ওয়াশরুমে ঢুকে গেল, তরুকে ওভাবেই চাপটে ধরে। এই মুহূর্তে সে ওয়াশরুমের আলোয় তরু দেখতে পেল মৃন্ময়ের সাদা শার্টে লেগে থাকা রক্ত। সে আটকে উঠল। রক্ত? আমার না। তাহলে কার? জবাব পেল না তরু। অন্য কারো রক্ত মানে? সে আরো কিছু বলতে যাবেই তার আগে মৃন্ময় তার ঠোঁটে ঠোঁট বসালো। এলোমেলো হয়ে গেল হাতের ছোঁয়া। দুজন ভিজছে একই সাথে। তরু পারছে না নিজেকে ছাড়াতে। একটু নড়লে মৃন্ময়ের দাঁত বসে যাচ্ছে ঠোঁটে। তরুকে ঘুরিয়ে দিল মৃন্ময়। সামনে আয়নায় তরু দেখতে পেল নিজেকে। পিছে থেকে মৃন্ময় তার ঘাড়ে মুখ ডুবিয়েছে। কখন যেন শরীর থেকে শার্ট খুলে ফেলেছে। চোখের পলকে তার টাওয়ালটাও সরে গেল। আয়নায় এই দৃশ্য দেখে তরু তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল। নিঃশ্বাসের বেগ বেড়ে গেছে তার। মৃন্ময় এবার তাকালো মিররে। কি সুন্দর নিখুঁত একজন নারীকে দেখা যাচ্ছে। তার চোখে আসলেই নিখুঁত। চোখ বন্ধ করে আছে সেই নারী। মৃন্ময় হাসলো, হাত দুটো ছুঁয়ে দেখতে শুরু করলো সেই নিখুঁত নারীর সেন্সিটিভ পার্টগুলো। তার প্রতিটি ছোঁয়ায় তরু কেঁপে উঠছে। বাধা দেওয়ার চেষ্টায় মেয়েটা যেন পাগল হয়ে যাচ্ছে। বেব, এরা তো পারফেক্ট কিভাবে? হাতের মাঝেই যে সুখ লাগছে।
তরুর কানের কাছে ফিসফিসিয়ে বলল। উন্মুক্ত তরুর শরীরে প্রতিটি কোণ ছুঁয়ে দিচ্ছে সে। তরু আর সহ্য করতে পারল না, ধাক্কা দিয়ে সরে গেল, ফুপিয়ে কেঁদে উঠল। মৃন্ময় এক টানে আবার তাকে নিজের কাছে নিয়ে এলো। এতক্ষণে নরম মৃন্ময়কে রাগানোর জন্য তরুর এই একটা পদক্ষেপ যথেষ্টই ছিল। শক্ত করে পেট চেপে ধরলো ওর মৃন্ময়, আরেক হাতে গলা। আজ আমার হয়ে যা পাখি, কষ্ট হচ্ছে। দেখ, তোর জন্য পাগল হয়ে গেছে। তরুর গলায় মুখ ঘষতে ঘষতে বলল। তরু মৃন্ময়ের কথার মানে বুঝতে পারল না। মানে বুঝতে পারছো না তুমি? দেখো কেমন হার্ড হয়ে গেছে। বলতে বলতেই কল্পনার বাহিরে একটা কাজ করে বসলো মৃন্ময়। সত্যি সত্যি তরুর হাত টেনে রাখলো। হতবিহ্বল হয়ে গেল তরু, এতটাই হতবাক হলো যে প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল। কয়েক সেকেন্ড বাদে যখন বুঝতে পারলো, এক ঝটকায় হাত সরিয়ে নিল, পেছাতে গিয়ে বাথটবে পড়ে গেল। মৃন্ময় নিশাল দৃষ্টিতে তাকালো তার দিকে, এক পা দুপা করে এগিয়ে গেল, প্যান্টের বেল্টে হাত দিল। তরু চোখ বন্ধ করে ফেললো, জোরে চিৎকার করে উঠল। না। তার চিৎকার ঘুরে ফিরে তার কানে এসে বাজলো। বাথটবে শক্ত করে জড়িয়ে ধরেছে তাকে মৃন্ময়। তরু কিল ঘুষি মারতে থাকলো তাকে, কিন্তু আজকে কোনোভাবেই থামছে না। মৃন্ময় তরুর দুই গাল শক্ত করে চেপে ধরলো। শান্ত হ পাখি, শান্ত হ। ছাড়ুন, আপনি আমায় ছাড়ুন। সম্ভব না। ছটফট করছিল তরু, তখনই পানির নিচে হাতে কিছু একটা লাগতে আটকে উঠলো। সাপ। লিটল মৃন্ময়। কি? মৃন্ময় তরুর কানের কাছে মুখ নিল, একই সাথে তরুকে টেনে নিজের কোলে নিয়ে এলো। ছোট মিয়া। বলতে বলতে কোনো রকম প্রস্তুতি ছাড়া মৃন্ময় তরুকে আপন করে নিল। ঠোঁট দিয়ে চেপে ধরলো তরুর ঠোঁট, আটকে ফেললো ওর চিৎকার। স্থির হ পাখি, আর একটু। ভোর রাতের দিকে বাথটবে গা ছেড়ে দিয়েছে মৃন্ময়, চোখ বন্ধ। ঠান্ডার সময় যেখানে পানি ঠান্ডা থাকার কথা ছিল, সেখানে পানি আজ গরম। তার উপরে সেন্সলেস অবস্থায় আছে তরু। মৃন্ময় আলতো হাতে তার চুল বুলিয়ে দিচ্ছে। আম সরি পাখি, অনেক বেশি ব্যথা দিয়েছি, তাই না? বাট ফাইনালি তুমি আমার হলে, হয়তো বা জোর করে, তবু তুমি আমার হলে। এতদিন যে অপেক্ষা করেছি, যে রাতগুলো নিজের সঙ্গে যুদ্ধ করেছি, সেগুলো শেষ আজ। তুমি জানো না, তোমাকে পাওয়ার জন্য আমি কতটা একা ছিলাম, কতটা ভেঙে পড়েছিলাম। সবাই বলেছিল ছেড়ে দিতে, বলেছিল ভালোবাসা জোর করে হয় না, কিন্তু আমি শুনিনি। আমি শুধু তোমাকেই চেয়েছি। তুমি না থাকলে আমার জীবনটা ফাঁকা লাগতো। প্রতিদিন ঘুম থেকে উঠে মনে হতো কিছু একটা নেই, আজ সেই নেই পূর্ণতা হয়েছে। তুমি চাইলে কি জোর বলো, চাইলে স্বার্থপরতা বলো, কিন্তু আমার কাছে তুমি বাঁচার একমাত্র উপায়। আমি হারতে জানি না তরু, বিশেষ করে তোমার ক্ষেত্রে না। তুমি হয়তো আজ আমাকে ঘৃণা করছো, আমি তোমাকে ছাড়া অন্য কোনো কল্পনা করতে পারি না। আজ তুমি আমার, এই সত্যটা আমি ছড়াবো না। তুমি চুপ করে থাকলেও, তুমি কাঁদলেও, আমি বিশ্বাস করি সময়ের সাথে সাথে তুমি আমার হাতটাই ধরবে। তরুর কপালে আলতো করে চুমু দিল মৃন্ময়, কোলে নিয়ে নেমে এলো বাথটব থেকে, টাওয়েলে জড়িয়ে নিল। মেয়েটা সেন্সলেস, সে কি এতটাই হার্ড হয়ে গেছিল? দুজনের শরীর মুছে বিছানায় শুয়ে পড়লো তরুকে জড়িয়ে। ব্ল্যাঙ্কেটের ভেতর নিজের নগ্ন শরীরে জড়িয়ে নিল তরুর নগ্ন শরীরখানা। আবার জ্বালাচ্ছিস তুই? তোর জন্য ওকে কষ্ট দিলাম, তুই ফের আমার ভার্জিন বউটা এভাবে শুলে জ্বালাবো না। আমারও ইচ্ছা, যখন মন চায় খোঁচাবো। ব্যাপারটা এমন হয়ে গেল না, সাপকে দৌড়ানি দেওয়ার পর বলিস গর্তে ঢুকিস না। মৃন্ময় চুপ হয়ে গেল। না, এভাবে থাকা যাবে না। সে এনার ভয়েসটাই মানল, তরুকে নিজের সাথে মিশিয়ে ফেললো, রাখলো না সামান্য ফাঁকাটুকু নিজেদের মাঝে। শ্শ্, নড়ে না পাখি। ব্যথার কোকিয়ে ওঠা তরু স্থির হয়ে গেল। মৃন্ময়ের বাহু ডোরে আবদ্ধ সে, চোখ মুখে রাগ ঘৃণা স্পষ্ট। তাকে নড়তে দেখে ঘুমের চোখেই কথাটা বলল মৃন্ময়। দম বন্ধ হয়ে আসছে তরুর, এতটাই শক্ত হয়ে
করে ধরে রেখেছে মৃন্ময়। ছাড়ুন, আর কি চান? যা ছিল সব তো নিয়েই নিয়েছেন। এখনো অনেক কিছু নেওয়া বাকি। চোখ খুলল মৃন্ময়। রোদের আলোয় জলজল করতে থাকা তরুর মুখে তাকালো। ঠোঁটের কোণে কেটে গেছে বললে ভুল হবে। মৃন্ময় কামড়েছে, ফুলে আছে ঠোঁট জোড়া। তরু মুখ ফিরিয়ে নিল তার থেকে। মৃন্ময় হাসলো। তরু মৃন্ময়ের বুকে দুহাত রেখে ঠেলে সরাতে চাইলো। ঠিক তখনই সে অন্য কিছু আবিষ্কার করলো। তীব্র ব্যথায় চোখ মুখ খিচে ফেললো। তাকালো সামনে থাকা বেয়াদব লোকটার দিকে। কত বড় খাটাস হলে এরকম কাজ করে? বে- বে- বের করুন ওটাকে। কোনটাকে? কিছু না বোঝার ভান করে বলল মৃন্ময়। তেলে বেগুনে জ্বলে উঠল অরু। কষ্ট হচ্ছে আমার, বের করুন প্লিজ। কি বের করব? প্লিজ, কষ্ট হচ্ছে। সারা রাত এভাবে নিয়ে ঘুমালে? কই একবারও তো দেখলাম না কষ্ট পেতে। তখন তো আমি ঘুমে। থেমে গেল তরু। সে মৃন্ময়ের কথার সাথে তাল মিলিয়ে কথা বলছিল। নিজের গালেই থাপ্পড় মারতে ইচ্ছে হলো ওর। এবার অনেকটা রেগেই বলল, বের করুন আপনার ওই বেয়াদবটাকে। ব্যথায় মরে যাচ্ছি আমি। সারা রাত জ্বালিয়েও স্বাদ মেটেনি, আবার আমার ঘুমের সুযোগ নিয়ে বেয়াদবটাকে। মৃন্ময় নিজের ঠোঁট কামড়ে হাসলো। তরু হয়তো ব্যথায় ভাবতে পারছে না কি থেকে কি বলছে। যদি বের না করি? কেটে দিব। চোখগুলো বড় বড় করে তাকালো মৃন্ময়। এতটাই বড় করে যে মনে হচ্ছে এখন এই কোটর থেকে চোখ দুটো বেরিয়ে এসে ফুটবল খেলবে। তরুকে ধরে থাকা হাত দুটো ঢিলে হয়ে গেছে। তরুর চোখে মুখে ফুটে ওঠা রাগ তাকে একটু হলেও ভয় পেতে বাধ্য করলো। মুহূর্তে মৃন্ময়কে ভাসিয়ে নিয়ে গেল কল্পনার রাজ্যে, যেখানে ছোট মিয়া ছাড়া মৃন্ময় আর সামনে তরু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তার ছোট মিয়াকে। কি করুণ দৃশ্য! মৃন্ময় ঢোক গিলে আস্তে করে সরে গেল। তরুর সাথে সাথেই চোখ বন্ধ করে ফেললো। চাদর দিয়ে ঢেকে ফেললো নিজেকে। আপনি আস্ত একটা অ্যানাকোন্ডা। শুধু আমি? আর ওটা? কথা শেষ করতে পারলো না মৃন্ময়। তার আগেই তরু চুপ। বলে চিৎকার করে উঠল। আমি ভাবতেই পারছি না আপনার মতো একটা মানুষকে ভালোবেসেছিলাম আমি। মৃন্ময় ঝুঁকে এলো। ভালোবেসেছিলে? মৃন্ময় চোখ মুখে কিছু একটা চকচক করে উঠল। বিছানার চারপাশ জুড়ে এক ভারী নীরবতা। জানালার পর্দাগুলো সামান্য বাতাসে কাঁপছে। আর ঘরের ভেতর হালকা নীলচে আলোয় মৃন্ময়ের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। তরু বিছানায় বসেছিল। তার চোখে মুখে একরাশ অবজ্ঞা আর জেদ। কিন্তু মৃন্ময়ের ওই অতর্কিত ঝুঁকে আসা আর তার চোখের ওই অদ্ভুত চাহনি দেখে তরু মুহূর্তের জন্য থমকে গেল। মৃন্ময় ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি, কিন্তু চোখে বিষাদ আর ক্রোধের মিশ্রণ। সে আবারও নিচু স্বরে আওড়ালো, ভালোবেসেছিলে? সত্যি কি তাই? তরু বুঝতে পারলো কথাটি বলে সে এক চরম সত্যকে খুঁচিয়ে বের করে এনেছে। অতীতে সে সত্যি মৃন্ময়কে ভালোবেসেছিল, কিন্তু আজ সে ভালোবাসা ঘৃণার চাদরে ঢাকা। মৃন্ময় যখন তার খুব কাছে, তখন তার গায়ের সুবাস আর চোখের তীব্রতা তরুকে দিশেহারা করে দিচ্ছিল। সে চাইলো না নিজের দুর্বলতা প্রকাশ করতে। কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলো। তরু তার শরীরে কিছুটা সরিয়ে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। সে সরাসরি মৃন্ময়ের চোখের দিকে না তাকিয়ে ঘরের কোণে ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে বলল, হয়তো পুরনো কাসন দিকে হেঁটে লাভ নেই। মৃন্ময় কিন্তু এক চুলও নড়ল না। সে আগের মতোই ঝুঁকে থেকে তরুর কপালে লেপ্টে থাকা কয়েকটা চুল সরিয়ে দিতে দিতে বলল, বলো, ভালোবেসেছিলে? তাহলে চলে গিয়েছিলে কেন? তরু এবার একটু চিৎকার করে উঠল। আমি তখন চলে গিয়েছিলাম কারণ আপনার সাথে থাকা সম্ভব ছিল না। আর এখন আপনি আমাকে জোর করে বিয়ে করে এই ঘরে আটকে রেখেছেন। এটাকে ভালোবাসা বলে না, এটা জেদ। মৃন্ময় অট্টহাসি হেসে উঠল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল অধিকার বোধের এক তীব্র আস্ফলন। যে বিষয়, তুমি তো আমার কাছে ফিরতে চাওনি। আমি তোমাকে ফিরিয়ে এনেছি। এখন এই বিছানায়, এই ঘরে তুমি আমার স্ত্রী। এই সত্যিটা কি অস্বীকার করতে পারবে?
তরু চুপ করে গেল। তার মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন মৃন্ময় তার জন্য পাগল ছিল, কিন্তু মৃন্ময়ের অতিরিক্ত অধিকার বোধ আর সন্দেহ প্রবণতা সম্পর্কে দম বন্ধ করে দিয়েছিল। তরু সহ্য করতে না পেরে একদিন সব মায়া কাটিয়ে শহর ছেড়ে চলে গিয়েছিল। ভেবেছিল মুক্তি পেয়েছে, কিন্তু মৃন্ময় তাকে খুঁজে বের করেছে। তার প্রভাব, প্রতিপত্তি আর জেদ নিয়ে অরুকে বাধ্য করেছে এই অসম্মতির বিয়েতে। পারবো? ভালোবাসা, যে মানুষটা আমার স্বাধীনতা কেড়ে নিয়েছে তাকে আমি ঘৃণা করি। আপনি আমাকে শরীর দিয়ে শাসন করতে পারেন, কিন্তু মন দিয়ে নয়। মৃন্ময় এবার বিছানার তরুর ঠিক পাশে বসে পড়ল। তার গলার স্বর হঠাৎ খুব নিচু হয়ে গেল। মন মন তো তুমি অনেক আগেই আমাকে দিয়েছিলে, আমি শুধু সেই আমানতটা ফিরিয়ে নিয়েছি। তরুর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। মৃন্ময়ের এই রূপটা তার বড় চেনা। সে জানে মৃন্ময় মানুষটা যেমন নিষ্ঠুর হতে পারে, তেমনই তার ভালোবাসার তীব্রতাও প্রলয় করে। তরু বিছানার চাদরটা শক্ত করে চেপে ধরে বলল, তাহলে কেন আমায় শাস্তি দিচ্ছেন না? কেন জোর করে এই বন্ধনে বেঁধে রাখলেন আমায়? কোনো উত্তর মিলল না। দুজনেই নীরব। চলো ফ্রেশ হয়ে নেবে। মুখ তুলে তাকালো তরু। মৃন্ময় ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে, পরনে শুধু একটা টাওয়েল। তরুর ভেতর থেকে কিছু তিক্ত কথা যেন বেরিয়ে আসতে চাচ্ছে। তরুকে পাজা কোলা করে কোলে তুলে নিল। মেয়েটা যে হাঁটতে পারবে না বুঝে গেছে সে, হাঁটতে পারার মতো অবস্থাতেই রাখেনি। মৃন্ময় কোনো কথা বলার সুযোগ দিল না তরুকে। সোজা তাকে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। তরুর শরীরটা যেন অবশ হয়ে আছে। ঘৃণায় নাকি অভিমানে সে নিজেও ঠিক বুঝে উঠতে পারছে না। বুকের ভেতরে ধামা চাপা দেওয়া কষ্টগুলো দলা পাকিয়ে গলার কাছে উঠে আসছে। ওয়াশরুমের ভেতরে ঢুকে মৃন্ময় খুব সাবধানে তরুকে বেসিনের সামনে মার্বেল স্ল্যাবটার উপর বসিয়ে দিল। পাথরের ঠান্ডা স্পর্শ পেতেই তরু শিউরে উঠে নড়ে চড়ে বসলো। মৃন্ময় জলের কলটা ছেড়ে দিয়ে তরুর মুখের দিকে তাকালো। কিছুক্ষণ আগেই সেই বাঁকা হাসিটা এখন আর নেই। এখানে এখন অদ্ভুত এক গাম্ভীর্য। সে আয়নার দিকে তাকিয়ে তরুর জন্য ব্রাশে পেস্ট লাগিয়ে দিতে দিতে শান্ত গলায় বলল, রাগ বা অভিমান যা করো সুস্থ হয়ে করো, এখন ফ্রেশ হয়ে নাও। তরু চোখ সরিয়ে নিল। তার খুব ইচ্ছে করলো চিৎকার করে কিছু বলতে, কিন্তু শরীর এতটাই দুর্বল যে সামান্য প্রতিবাদ করার শক্তিটুকু পাচ্ছে না। সে অস্পষ্ট স্বরে শুধু বলল, আপনি যান এখান থেকে। মৃন্ময় হাসলো। তরুর থুতনি উঁচু করে ধরলো। নেক্সট টাইম ডার্ক চকলেট দিয়ে তোমাকে টেস্ট করবো বেবি। তরুর মন বলল এখনই মেন জায়গা বরাবর একটা লাথি মারোকে। সাথে সাথেই আবার ভেবে ফেললো ফলাফল কি হতে পারে। এখানেই হয়তো আবার শুরু করে দিবে। কোনোদিন সুযোগ পেলে আপনার ওই বেয়াদবটাকে কেটে গাছে ঝুলিয়ে রাখবো। বিড়বিড় করে বলছি তরু। জোরে চোখ খুলতে পারছে না। কথা স্পষ্ট না, যেন নিজের সঙ্গে কথা বলছে। জ্বরের ঘোরে শব্দগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, কিন্তু কথার ভেতরে রাগ স্পষ্ট। মৃন্ময় তার পাশে বসে কানের কাছে মুখ নিয়ে আছে। মাত্রই ওয়াশরুম থেকে এনে পেইন কিলার খাইয়ে শুয়ে দিয়েছিল তরুকে। কিছুক্ষণের মধ্যেই জ্বর উঠে গেছে। ঠান্ডায় পুরো একটা রাত পানিতে থাকলে জ্বর আসবে না। তরুর এমন উল্টাপাল্টা কথা শুনে ব্রু কুঁচকে যায় মৃন্ময়ের। তরুর মুখ থেকে আবারও অসংখ্যলগ্ন কথা বেরোচ্ছে। এই মেয়েটা তো সাধারণ এমন না, শান্ত, সহজ, শান্ত, খুব হিসেব করে কথা বলে। আর জ্বরের ঘোরে যেন অন্য কেউ কথা বলছে। মৃন্ময় হালকা করে জিজ্ঞেস করে, তাহলে তোমার ভবিষ্যতের কি হবে? উত্তর আসছে সঙ্গে সঙ্গে, কোনো থামাথামি নেই। ভবিষ্যতের মায়ের বাপ রামদা চেনেন? রামদা, ওটা দিয়ে কাটতাম। ঝট করে সোজা হয়ে বসলো মৃন্ময়। সহজ সরল মেয়ে এসব কি বলছে? পাগল হয়ে গেল নাকি? রামদা, লাইক সিরিয়াসলি? গ্রামের দিকে যেটা দিয়ে মাছ কাটা হয়, বাঁশ চেরা হয়, সেই দাঁড় কথা বলছে তরু। শুধু বলছে না, ব্যবহার করার কথাও বলছে। মৃন্ময় ঢোক গেলে আলগোছে সরে গেল তরুর থেকে।
বাইরে বরুণ অপেক্ষা করছে, বেরোতে হবে তাকে, কিন্তু এই জ্বরে রেখে যায় কিভাবে? মৃন্ময় কিছুক্ষণের জন্য কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল। তরু আবার অঘরে ঘুমিয়ে পড়েছে। মৃন্ময় বুঝতে পারছে না এই শান্ত মেয়েটার ভেতরে এত জেদ আর রাগ কোথায় লুকিয়েছিল। বাইরে থেকে বরুণের অস্থির গলা শোনা যাচ্ছে। মিনময় দেরি হয়ে যাচ্ছে, গাড়ি রেডি। মৃন্ময় উঠে গিয়ে দরজার কাছে দাঁড়ালো। বরুণকে দেখে ইশারায় চুপ করতে বলে ফিসফিস করে বলল, তরুর অবস্থা ভালো না, জ্বরের ঘরে উল্টাপাল্টা বকছে। ওকে এই অবস্থায় ফেলে যাওয়া ঠিক হবে না। বরুণ ব্রু কুচকে ভেতরে উকি দিয়ে দেখলো, তারপর নিচু স্বরে বলল, কিন্তু আমাদের যেতেই হবে, মিটিং মিস করলে সব বেঁচতে যাবে। মৃন্ময় একবার ফিরে তাকালো তরুর দিকে। তরু তখনও ঘুমের ঘোরে হাত দিয়ে যেন কাউকে আটকানোর চেষ্টা করছে। মৃন্ময় দীর্ঘশ্বাস ফেলে বরুণকে বলল, তুই যা, আমি আসছি। তবে আগে ডাক্তারের সাথে কথা বলে আসি। ওর জ্বরের ঔষধের ডোজ বাড়ানো দরকার কিনা জানা দরকার। সে পকেট থেকে ফোন বের করে ডাক্তারের নম্বর ডায়াল করতে যাবে, ঠিক তখনই তরু ঘুমের ঘোরে আবারও বলে উঠল। পালাতে পারবেন না, পালানোর জায়গা নেই। মৃন্ময় কিছু বুঝে ওঠার আগেই তরু চোখ খুলল। দম করে মৃন্ময়কে টেনে নিল। তাল সামলাতে না পেরে ওর উপরেই পড়ল। আপনার সাহস বেড়ে গেছে তাই না? এককালে আমার কথায় উঠবোস করতেন আর এখন আমাকেই কষ্ট দেন। দাঁত ভেঙে দেবো একদম, বেয়াদব মানুষ। চোখ বড় বড় করে তাকালো মৃন্ময়। এই যে 2 বছর আগের তরু, যখন নিজের কথায় নাচাতো মৃন্ময়কে। সম্পর্কের শুরুর দিকে মৃন্ময়কে একদিন দেরিতে এসেছিল তার কাছে, সেজন্য কি নাকানি চুবানি খাইয়েছিল তরু তাকে। সেদিন ছিল বছরের সবচেয়ে গরম দিন, তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস। তরুর সাথে লাঞ্চ ডেট ছিল। মৃন্ময় তার দামি রোলস রয়েস নিয়ে বের হয়েছিল ঠিকই, কিন্তু মাঝপথে হুট করে তার এক বিদেশি ক্লায়েন্টের কল আসে। সেই কল রিসিভ করে কথা বলতে বলতে মাত্র 5 মিনিট দেরি করে ফেলে সে। মৃন্ময় যখন পৌঁছালো, দেখলো তরু রাস্তার ধারে কড়া রোদে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ লাল হয়ে গেছে রাগে। মৃন্ময় গাড়ি থেকে নেমে সরি বলার আগেই তরু হাত তুলে থামিয়ে দিল। শান্ত গলায় বলল, মৃন্ময় আবরার খান, আপনার 5 মিনিটের দাম যদি 5 কোটি টাকা হয়, তবে আমার এই 5 মিনিটের রোদে পোড়ার দাম আপনার পুরো সম্পত্তি দিয়েও শোধ হবে না। এখন ওই যে সামনে ইলেকট্রিক পোলটা দেখছেন, ওখানে গিয়ে একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন। আমি যতক্ষণ আইসক্রিম খেয়ে ফিরছি না, ততক্ষণ এক চুলও নড়বেন না। মৃন্ময় আকাশ থেকে পড়ল। তরু, আমি মানুষ দেখছে তো। তরু চোখ বড় বড় করে বলল, মানুষ দেখছে? তাহলে তো আরও ভালো। সবাই জানুক যে সময় জ্ঞান না থাকলে প্রভাবশালী হয়েও কোনো লাভ নেই। জান, নাকি দাঁত ভেঙে দেবো। মৃন্ময় অসহায়ের মতো সেই তপ্ত রোদে পোলটার পাশে গিয়ে দাঁড়ালো। তার বডি গার্ডরা আড়ালে গিয়ে মুখ চেপে হাসছে। পুরো 20 মিনিট তরু তাকে রোদে দাঁড় করিয়ে দেখে, নিজে আইস করে এসিতে বসে আইসক্রিম খেলো। শেষে মৃন্ময়ের মুখ যখন টমেটোর মতো লাল হয়ে গেছে, তখন তরু এসে বলল, বেয়াদব, এবার থেকে মিটিং করবেন ঘড়ি দেখে, আর আমার সামনে আসবেন সময়ের আগে। চলেন এবার। সেই স্মৃতি মনে আসতেই মৃন্ময় বর্তমানে ফিরে এলো। সামনে তরু এখনো রেগে ফুঁসছে। তরু গর্জে উঠল, কি হলো? চোখ বড় বড় করে কি ভাবছেন? ওই যে রোদে দাঁড় করিয়ে রেখেছিলাম, সেটা শোধ তুলছেন এখন আমায় দিয়ে, কষ্ট দিয়ে। আপনার সাহস তো কম না। বলতে বলতেই তরু মৃন্ময়কে নিচে ফেলে তার উপর উঠে বসলো। 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো তার গাল। মৃন্ময় হতবাক হয়ে চেয়ে রইল। এই ঠোঁট দিয়েই তো কামড়েছেন আমায়, তাই না? মৃন্ময় আমতা আমতা করে বলল। হ্যাঁ। চুপ। তরু কামড়ে ধরলো মৃন্ময়ের নিচের ঠোঁট, এতটাই জোরে যে মনে হচ্ছিল এখনই ছিঁড়ে নিবে। কিন্তু তার এই কামড়ে কি আর মৃন্ময়ের কিছু হলো? উল্টো সে মজাই নিয়েছিল ওর এহেন উল্টাপাল্টা কাজে। কয়েক মিনিট পর ছাড়লো তরু। শরীর কাঁপছে, কিন্তু ক্রোধ কমছে না একটুও। শার্ট খুলুন, সব খুলুন। তোমার হাত নেই? আছে। তাহলে নিজে খুলে নিচ্ছ না কেন? উস্কে দিতে শুরু করলো তরুকে মৃন্ময়।
তরু রেগে নিজে থেকে টেনে টেনে শার্ট খুলে নিল। এখানে এখানে ব্যথা দিয়েছেন আমায়? হ্যাঁ তো, আমিও দিব। দেওয়ার মতো নেই তো কিছু। আছে তো। দুই হাতে মৃন্ময় টেস্টের দুই দিকে ইশারা করে বলল। ঠোঁট কামড়ে হাসলো মৃন্ময়। তরু রেগে গেল ওকে হাসতে দেখে। হাত দুটো রাখলো বুকে, জোরে চেপে ধরে নিজে হেসে বলল। এবার হাসুন। নখ বসিয়ে দিচ্ছিল তরু। মৃন্ময়ের হাসি থেমে গেল। রক্ত বের করে ছাড়বে নাকি? এ কেমন জুলুম! মৃন্ময় এটা 1000বার করতে পারে তরুর সাথে, কিন্তু তরু কেন করবে? ছাড়ো। না, ছাড়বো না। আচ্ছা, এগুলো এত ছোট কেন? হপ, কি রকমের প্রশ্ন! ছেলে মানুষের আবার কেমন থাকে? একটু বড় হলে সুবিধা হতো, ধরতে পারতাম মুঠোয়। কপালে হাত দিল মৃন্ময়, চোখ ঢেকে রাখলো। ভীষণ রকমের হাসি পাচ্ছে। তরু চালিয়ে যাচ্ছে তার কাজ, হাতের শক্তি বাড়াচ্ছে, তবু একটুও ব্যথা দিতে পারছে না। এদিক তার এসব কাজে ধীরে ধীরে কন্ট্রোললেস হয়ে পড়েছে মৃন্ময়। ঠোঁট কামড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। তরু যা শরীরে কন্ডিশন তাতে কিছু করতে চাইছে না, কিন্তু তরু তো তাকে নিয়ন্ত্রণে থাকতেই দিচ্ছে না। এটাকে খুলুন। প্যান্টের দিকে ইশারা করে বলল তরু। চমকে উঠে বসলো মৃন্ময়। কি? ধুর। নিজের কাজ নিজেই করলো তরু। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকাচ্ছিল সেদিকে। চোখের দৃষ্টি বলে দিচ্ছে কিছু একটা হতে চলেছে। হাত উঁচু করলো তরু। মৃন্ময় সেদিকে তাকালো। ফল কাটা ছুরিটা তরুর হাতে। বেড সাইডের টেবিলের দিকে তাকালো। সেখানে ফলের মধ্যে ছুরিটা নেই। এবার কোথায় পালাবেন মিস্টার মৃন্ময় অ্যান্ড লিটল মৃন্ময়?